দেশের বিভিন্ন জেলায় চড়া সবজির বাজার, মাছের বাজারেও ঘাম ছুটছে ক্রেতার, দাম কমায় স্বস্তি মাংসের বাজারে। গত সপ্তাহে বাজারে দাম অনেক কম ছিল, হঠাৎ করে দেখে এখন প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে। এখন তো হচ্ছে 500 টাকা বাজার আমাদের ব্যাগ ভরে না। বরিশালে নির্বিচারে ধরা জাটকা চাপিলা বলে বিক্রি, থামছে না অবৈধ জালের ব্যবহার, সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। নির্মাণের 1 বছরে ধ্বংসস্তূপে পরিণত বরগুনার গোলবুনিয়া পার্ক, অনিয়মে সরকারি টাকা নষ্টের অভিযোগ স্থানীয়দের। এবং জামালপুরের যমুনা নদীতে বিলীন ফসলি জমি সহ শতাধিক স্থাপনা, জিও ব্যাগও ঠেকানো যাচ্ছে না ভাঙনের তীব্রতা। আমার বয়সে কমপক্ষে 10 বার বাড়ি ভেঙেছে। আমাদের বিদ্যালয়টা একবারে নদীর উপরে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টা চলে যাবে। স্কুলটা রক্ষা করার জন্য এখান থেকে স্থায়ী বাঁধ হলে স্কুলটা রক্ষা হতো। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সাপ্তাহিক ছুটির দিনে সিলেটের চড়া সবজির বাজার, 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এদিকে বগুড়ার বাজারে সপ্তাহ ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। এ নিয়ে আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ, এছাড়াও বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে যুক্ত আছেন রাজীব সেলিম। তবে শুরুতে আমরা সিলেটের সবজির বাজারের খবরাখবর জানবো। আর শুভ, জানাবেন যে বাজারের সবজি এখন কেমন দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন একদমই যথার্থ। সিলেটের এই রিকাবি বাজারে আমরা রয়েছি এবং সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে প্রচণ্ডভাবেই কিন্তু বেড়ে চলছে সবজির দাম এবং 5 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে। আজকের সবজির বাজার দর নিয়ে যদি আমি কথা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু প্রথমে কয়েকটি সবজির দাম আমি আপনাকে জানিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে ঝিঙের দাম গত সপ্তাহে আমরা দেখেছিলাম 60 টাকা, সেটি কিন্তু আজকে বাজারে কিন্তু 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও যে কুমড়ো রয়েছে, কুমড়ো কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 50 টাকা। পটল কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটি গত সপ্তাহে 60 টাকা ছিল। এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, যেটি গত সপ্তাহে 50 টাকা ছিল। বাঁধাকপি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, মূলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। যে জিনিসগুলোর সবজিগুলোর দাম আমি বলছি, প্রত্যেকটি সবজি কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। টমেটো যেটি গত সপ্তাহে 40 থেকে 45 টাকা ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাকরুল বিক্রি হচ্ছে অনেক বেশি দামে, 100 থেকে 120 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম কিন্তু এখন মোটামুটি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, মাত্র 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম যদি আমি বলতে চাই সেক্ষেত্রে পেঁয়াজের দামও কিন্তু 50 থেকে 55 টাকা, কোনো জায়গায় 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। শুধুমাত্র স্বস্তি পাওয়া যাচ্ছে আলুর দামে। আলুর দামটা কিন্তু 22 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সবগুলো সবজির দামই কিন্তু বেড়ে গেছে। এক্ষেত্রে আমরা বিক্রেতাদের সাথে আলাপ করেছিলাম। বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহ কম থাকায়, বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সবজি বাজারে কম আসছে এবং আমদানি কম থাকায় কিন্তু সবজির দাম এভাবে বেড়ে চলছে। এবং খুচরা বাজারের বিক্রেতারা, তাদের দাবি হচ্ছে তারা যেভাবে কিনে আনছেন তাদেরকে সেভাবেই বিক্রি করতে হচ্ছে, সে কারণে তারা ক্রেতাদের কথাও শুনতে হচ্ছে। এবং অপরদিকে আমরা ক্রেতাদের সাথে আলাপ করছিলাম, ক্রেতারা বলছেন যে আসলে সবজির দাম এইভাবে বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু আসলে অনেকটাই তারা অস্বস্তির মধ্যে পড়েছেন এবং এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই তারা বারবারই বলছেন যে বাজার যেন মনিটরিং করা হয়। মুক্তি, এই ছিল সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সবজির বাজারের খবরাখবর জানছিলাম, এবারে আমরা চালের বাজারের খবরাখবর জানবো। বগুড়ায় যেতে চাই, জানাবেন রাজীব, আপনি জানাবেন যে সেখানে চালের দরদাম এখন কেমন এবং চালের দাম যে বাড়তি, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন?
হ্যাঁ, মুক্তি বগুড়ার যে চালের বাজার, এই চালের বাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা কেজি প্রতি দাম বেড়েছে এবং 25 কেজির যে বস্তা রয়েছে সেই বস্তার হিসেবে প্রতি বস্তায় 50 থেকে 100 টাকা চালের দাম বেড়েছে। এবং এই বাড়ার কারণ হচ্ছে একেবারে আমন মৌসুমের যে চাল, এই আমন মৌসুমের চালের একেবারে শেষ সময় চলছে। আমনের যে ধান এবং চাল কৃষকের গোলায় এবং হাট বাজারগুলোতে ছিল সেগুলো একেবারে ফুরিয়ে এসেছে, যে কারণে চালের দাম বাড়তে শুরু করেছে। এবং এরই মধ্যে শুরু হয়েছে যে বোরো ধান কাটার মৌসুম, সেই বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে এবং এই বোরো ধানের যে চাল, এই চাল বাজারে আসলেই চালের দাম অনেকটা কমে যাবে। তবে এই মৌসুমে এই একেবারে শেষ সময়ে এসে চালের দাম বৃদ্ধি পাওয়াতে আসলে সাধারণ ক্রেতারা অনেকটাই বিপাকে পড়েছেন। আজকের বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে 77 থেকে 78 টাকা, যেটি গেল সপ্তাহে ছিল 75-76 টাকা, এবং আটাশ চাল যেটি রয়েছে সেই আটাশ চাল বিক্রি হচ্ছে 64 টাকা আজকের বাজারে, যেটি সপ্তাহখানেক আগে 62 টাকায় বিক্রি হয়েছে। এবং সবচেয়ে বাজারে চালের মধ্যে সবচেয়ে কম দাম যে চালের সেটি হচ্ছে রঞ্জিত চাল, যেটি 54 টাকায় গেল সপ্তাহে বিক্রি হয়েছে। এটিও কেজি প্রতি 2 টাকা বেড়ে আজকে 56 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরেকটি চাল রয়েছে আরেকটু কম দামের, সেটি হচ্ছে 49 চাল, যেটি 60 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে, গেল সপ্তাহে 58 টাকা ছিল। এবং এই চালের মধ্যে সবচেয়ে যে কম দাম সেটি রঞ্জিত চাল, এটি একেবারে নিম্নবিত্ত যে মানুষ, স্বল্প আয়ের মানুষ, তারা এটি কিনে থাকেন এবং তাদের আয়ের বড় একটি অংশ দিয়েই কিন্তু চাল কিনতে হচ্ছে। এর কারণ রঞ্জিত চাল হচ্ছে বাজারের সবচেয়ে কম দামের চাল, সেটি 56 টাকায় বিক্রি হতে আসলে সাধারণ মানুষ খুবই বিপাকে পড়েছে। সাধারণ ক্রেতারা বলছিলেন যে অবৈধ মজুদদার যারা রয়েছেন তাদের আসলে যে মজুদ রয়েছে সেই মজুদের কারণে বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীরাও ঠিক একইভাবে অবৈধ মজুদদারকেই দায়ী করছিলেন এবং যে মিলাররা রয়েছে, মিলারদের আসলে সিন্ডিকেটের কারণেই বাজারে এই সময়ে একেবারে চালের কৃত্রিম একটি সংকট দেখা দেয়, আর এই সংকটের কারণে আসলে দাম বৃদ্ধি পায়। আর এই নিম্ন আয়ের মানুষ যারা এই চাল কিনছেন, তারা কিনতে এসে যেটি বলছেন যে এই বাজার তদারকি করা প্রয়োজন এবং মিলারদের যে সিন্ডিকেট সেটি ভাঙতে হবে, এই না হলে আসলে বাজারে চালের দাম কমবে না। এবং সেই সাথে মিলারদের যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হবে। আর এর সাথে আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে কৃষি বিভাগের যে হিসাব, কৃষি বিভাগের হিসাব অনুযায়ী প্রতি বছরই তাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা অর্জন হয় এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের উপরে কিন্তু সেই হিসেবেই আমদানি করা হয় চাল। চাহিদা এবং যোগানের যে হিসাব, এই হিসাবে কিছুটা গরমিল রয়েছে, সাধারণ ক্রেতারা সেটি মনে করছেন। এই ছিল আমার কাছে বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে সব শেষ। মুক্তি। বগুড়া ও সিলেট থেকে চাল এবং সবজির বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে ঊর্ধ্বমুখী ঝালকাঠির মাছের বাজার কেজিতে 20 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন আল আমিন তালুকদার। আল আমিন, এই যে সেখানে মাছের দাম এই মুহূর্তে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, জানাবেন যে সেখানে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? আসলে বর্তমানে সমুদ্রে ইলিশের প্রজনন বাড়াতে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত 15 এপ্রিল থেকে এবং চলবে আগামী জুন মাসের 11 তারিখ পর্যন্ত। তো এই 58 দিনে কিন্তু সমুদ্রে ইলিশ সহ অন্যান্য সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এই কারণে সামুদ্রিক মাছের সরবরাহ বাজারে একেবারেই কম। এর পাশাপাশি কিছু নদীতেও কিন্তু নিষেধাজ্ঞা চলছে, সেখানেও কিন্তু স্থানীয় পর্যায়ের যে মাছ রয়েছে দেশীয় প্রজাতি, সে মাছও বাজারে সরবরাহ কম। তবে বাজারে হচ্ছে আপনার চাষের মাছের আধিক্য রয়েছে, কিন্তু অন্যান্য মাছ না থাকায় এই মাছের দামও গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে 30 থেকে 40 টাকা কেজিতে বেড়েছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম যদি আমি একটু আপনাকে বলি, আজকের বাজারে পাঙ্গাস মাছ গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। এবং তেলাপিয়া মাছ রয়েছে আকারভেদে, এই তেলাপিয়া মাছ কিন্তু 160 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং চাষের যে শিং মাছ রয়েছে, সেই চাষের শিং মাছ কিন্তু 400 থেকে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং কার্প জাতীয় বিভিন্ন মাছ রয়েছে, সে সমস্ত মাছও 200 থেকে 230 টাকা দরে বিক্রি হচ্ছে। রুই মাছের কথা যদি বলি, রুই মাছ কিন্তু 20-30 টাকা বেড়ে আজকের বাজারে 360 টাকা দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ বিক্রি হচ্ছে 340 টাকা। এবং বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে, সে সমস্ত চিংড়ি মাছ কিন্তু 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। তবে এই 58 দিনে আসলে মাছের দাম কমার সম্ভাবনা নাই। নিষেধাজ্ঞা উঠে গেলে মাছের দাম কিছুটা কমবে। আমি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, আসলে ক্রেতারা এই মাছ কিনতে এসে অনেকটাই
দাম বেড়ে যাওয়ার কারণে তারা অস্বস্তিতে ভুগছেন। আর বিক্রেতারা বলছে যে এই সামুদ্রিক মাছ ধরা নিষেধাজ্ঞায় যারা মাছের সরবরাহ কম, এই কারণে মাছের দাম বাড়তি দামে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সবশেষ। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন আলামিন তালুকদার। বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা। নগরীর অলিগলি আর গ্রামগঞ্জে দেদারসে বিক্রি হচ্ছে চাপিলা নামে। জাটকা শিকার বন্ধ আর কারেন্ট জালের উৎস ধ্বংসের চেষ্টা করছে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদুর নবীর তোলা ছবিতে জানাবেন ফেরদাউস সোহাগ। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে গেল 7 থেকে 14 এপ্রিল পালন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। কিন্তু সরকারের এসব উদ্যোগ কতটা কাজে আসছে? বাস্তবতা হচ্ছে বরিশালের প্রায় বাজারেই মিলছে 3 থেকে 4.5 ইঞ্চি সাইজের জাটকা। নদী থেকে এসব জাটকা মূলত আনা হয় নগরীর তালতলী, শায়েস্তাবাদ, সাহেবেরহাট, লাহারহাট, চরকাউয়া ও পোর্ট রোড বাজারে। সেখান থেকে যা ছড়িয়ে পড়ছে নগরীর বিভিন্ন বাজারে, এমনকি পাঠানো হচ্ছে অন্যান্য জেলাতেও। বিক্রেতারা যা চাপিলা নামে বিক্রি করছেন। অনেক বিক্রেতা আবার বিভিন্ন ছোট মাছের সাথে মিশিয়ে চালিয়ে দিচ্ছেন এসব জাটকা। ওরে গুড়ি করে খাইতে চাপলি বেচাম সালাম 1 কেজি জাটকা আনি নাই তো এই বড় জাটকা পাইছি এই করে আমি নতুন পাইকার তো, তাই এই জন্য মনে করেন আরতদার মাল দিয়েছে, আমি নিয়ে আসছি। তো সরকার যদি এটা নিয়ন্ত্রণই করতো তাহলে ইলিশ মাছ এগুলো বাজারে আইবে কেমনে? বাজারে তো একদিন ধরিয়ে নিয়ে যায় নাই যে তুই এই বেটা মাছ আনছিস কেন, লইয়ে যা। যারা ধরে এরা যদি না ধরে তা এরা ক্রয় করতে পারবে আর আমরাও কিনতে পারবো না। এইটার প্রতি সবার আগে প্রাধান্য দিতে হবে। যারা বেচে এদের তো দোষ না, যারা ধরে দোষ তো আগো। এত সরকার এত আইন নিয়ম কানুন করে, কেউই তো মানে না। জাতীয় অর্থনীতি এবং বৈষয়িক কূটনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, কারেন্ট জাল, মশারি জাল সহ অবৈধ জালের উৎপাদন বন্ধে চেষ্টা চলছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। বাস্তবতা ডিমান্ড আছে মানে কোনো না কোনোভাবে তারা সাপ্লাই চ্যানেল তৈরি হয়ে যায়। আমাদের কার্যক্রম চলমান আছে। কারেন্ট জাল ফ্যাক্টরি বা এরকম অবৈধ জাল ফ্যাক্টরিগুলা শেষ পর্যন্ত নির্মূল না হওয়া পর্যন্ত থেমে থাকবে না। আমার নিজস্ব কর্ম পরিকল্পনা থাকে যে আমরা কোথায় কোথায় জাটকা নিধন হতে পারে এইসব যে আমরা টহল বৃদ্ধি করি। আবার মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের সাথে একযুগে আমরা তখন ওই জায়গায় তাদের ভিতরে অভিযান পরিচালনা করি। দুটো একসাথে চলে, টহল কাজও চলে, আমার সরাসরি একটা ফৌজদারি কার্যক্রম চলে। সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময় জাটকা নিধন বন্ধে বরিশাল অঞ্চলের কয়েক হাজার জেলে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। তবে নিষেধাজ্ঞা শুরুর সপ্তাহ পেরিয়ে গেলেও জেলেরা এখনও পাননি সরকার নির্ধারিত প্রণোদনার চাল। এতে অনেকটা মানবেতর দিন কাটাচ্ছেন উপকূলের সমুদ্রগামী জেলেরা। এ নিয়ে আরও জানাতে বরগুনার ঝোলোয়া ইউনিয়নের জেলে পল্লী থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, কবে নাগাদ জেলেদের সরকারি প্রণোদনা দেওয়া শুরু হতে পারে এবং এ বিষয়ে প্রশাসন কি বলছে? আমরা অনেকেই ধারণা করেছিলাম যে মাত্র সপ্তাহখানেক হলো, এর মধ্যে জেলে পল্লী জেলেদের পরিবার চালানোর যে সংসার চালানোর যে রসদ সামগ্রী কিংবা নগদ অর্থ শেষ হয়ে গেছে। আর আজকে সকালে অনেক জেলে পল্লীতে ঘুরছে এবং দেখছি তাদের উন্নয়নে আসলে চলছে না আগুন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা সমুদ্রগামী জেলে রয়েছেন তারা যেমন সমুদ্রে যখন থাকেন তখন সমুদ্রের উত্তাল পাতাল ঢেউয়ের সাথে যেমন যুদ্ধ করেন, প্রাকৃতিক দুর্যোগের সাথে তেমনি যুদ্ধ করেন, এবং এখানে যখন উপকূলে ফিরে আসেন তেমনি দেখা যায় যে তারা দারিদ্র, ক্ষুধা, অভাব, অনটন, একই সাথে যে কিস্তির টাকা, দাদনের যে দুষ্টচক্র, তার সাথে প্রতিনিয়ত তাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। এবং এখানকার যারা জেলে রয়েছেন তারা 15 এপ্রিলের আগেই যে নির্দেশনা মোতাবেক 15 এপ্রিল থেকে যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে সেটি পালন করতে, এবং এখন পর্যন্ত সপ্তাহখানেক পেরিয়েও তাদের যে প্রণোদনার চাল, সেই চাল এখন পর্যন্ত বিতরণ কার্যক্রম শুরু হয়নি। এর ফলে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন এখানকার যে জেলেপল্লী রয়েছে সেই জেলেপল্লী জেলেরা। একই সাথে আমরা পিরোজপুরের খবরও নিয়েছি, সেখানে জেলেপল্লীরাও কিন্তু একই অবস্থায় রয়েছেন। তারা জানেন না যে কবে তাদের প্রণোদনার চাল বিতরণ করা হবে। বরগুনা জেলায়
লক্ষাধিক নিবন্ধিত অনিবন্ধিত মিলে লক্ষাধিক সমুদ্রগামী এবং নদ নদীতে যারা মাছ ধরেন সেই জেলে থাকলেও এখানে সমুদ্রগামী ২৭,২৫০ জন জেলেকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে এবং পিরোজপুরে ৫,৫০০ মতো জেলেকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের এখন পর্যন্ত যে চাল সেই চাল দেওয়ার বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ সেটি এখন পর্যন্ত আসেনি এবং বরাদ্দ আসা মাত্রই এখানকার যে জেলে রয়েছেন জেলেপল্লী তাদেরকে প্রণোদনার চাল বিতরণ করা হবে। তবে আরো একটি বিষয় রয়েছে যে আগে যেখানে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ছিল তখন আমরা দেখেছি যে ৮৬ কেজি করে চাল দেওয়া হতো। তবে এখানকার যে মৎস্য কর্মকর্তা তিনি আমাদের জানিয়েছেন যে যেহেতু নিষেধাজ্ঞার সময় কিছুটা কমিয়ে এনেছে তাই দিন হিসাব করে এখানকার জেলেদের পরিমাণ মতো যে প্রণোদনা চাল সেই চাল প্রদান করা হবে। একই যে জেলেপল্লীর জেলেরা তারা কেউ জাল বুনছেন, কেউ ট্রলার মেরামত করছেন, কেউ বা জাল বুনছেন, কেউ ট্রলার মেরামত করছেন, কেউ বা পরিবার পরিজনকে সময় দিচ্ছেন। তারা জানিয়েছেন যে এই যে তাদের যে অভাব অনটন সেই অভাব অনটনের কারণে তাদের পারিবারিক জীবনে কিছুটা কলহ নেমে এসেছে। তো এই ছিল বরগুনা জেলেপল্লী থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহে চলছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কোনো অধিকারের ব্যবধান থাকবে না। আমরা যুক্ত ছিলাম ময়মনসিংহে। সাড়ম্বর অনুষ্ঠিত হচ্ছে খুলনা জেলার ১৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনটি ঘিরে নগরের শিববাড়ি মোড় থেকে করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, বিস্তারিত জানবো তার কাছ থেকে। তরিকুল, শোভাযাত্রায় মানুষের ঢল কেমন দেখছেন? শোভাযাত্রায় আসলে মানুষের ঢল ছিল, আসলে ভালোই ব্যাপক ঢল ছিল মানুষের উপস্থিতিটা দেখলে তো বোঝা যাবে যে কতটা মানুষের এখানে উৎসবমুখর পরিবেশে তারা খুলনা দিবস পালন করছে খুলনাবাসী। এবং খুলনা জেলার আজকে ১৪২তম দিবস। এই দিবসে মানুষের ছিল স্বতঃস্ফূর্ততা এবং খুলনাকে সাধারণ মানুষের মধ্যে খুলনার অতীত ইতিহাস এবং ঐতিহ্য, সেই সাথে আগামীর খুলনা কেমন হবে এই ধরনের যে উপস্থাপনা ছিল, এই আয়োজন ছিল এই র্যালিতে বা শোভাযাত্রায়। এছাড়া তার আগে যারা বক্তব্য রাখছেন এবং তারা খুলনাকে আরও বেশি উন্নত জায়গায় বা খুলনাকে আরও কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চান তারা, সেই কারণেই আজকের এই আয়োজনের সাথে এই দাবিটাও কিন্তু উঠে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে। আমরা খুলনার যে আজকে যে শোভাযাত্রাটা খুলনা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে, এটি কিন্তু শুধু আজকে শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সারা দিনব্যাপী এই আয়োজনটি আছে। এবং বিকালে এখানে খুলনার অতীত ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আলোচনা করবে আলোচকবৃন্দ, এখানে যারা অভিজ্ঞজন রয়েছে, ইতিহাসবিদ রয়েছেন, এবং খুলনা কিভাবে বিবর্তন হলো, খুলনা কিভাবে বিকশিত হলো, তৃতীয় বৃহত্তম নগরীতে পরিণত হলো, এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো কি অবস্থায় রয়েছে এবং খুলনার কি কি প্রয়োজন, সব কিছু তারা তাদের বক্তব্য নিয়ে এসেছেন। এবং খুলনার উন্নয়ন কমিটির যারা বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই আয়োজনটি সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনও রেখেছেন। এবং খুলনা অঞ্চলের যে আঞ্চলিক গান রয়েছে সেই গানগুলো পরিবেশিত হবে মঞ্চে, এবং খুলনার স্থানীয় শিল্পীরা তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন এবং খুলনাকে তারা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা দেখেছি যে শোভাযাত্রায় কিন্তু এখানে সুন্দরবনের একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। এখানে নৌ স্কাউট এবং কিছু শিক্ষার্থীরাও এখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন। এবং খুলনার প্রশাসনের সর্বস্তরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ পুলিশ কমিশনার সহ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছিলেন এবং তারা সমস্যারে তারা খুলনা উন্নয়নের ব্যাপারে দাবি তুলেছেন। এবং তারা বলছেন যে খুলনার যে ১৪২ বছর পেরিয়ে গেছে, এই ১৪২ বছরে যা কিছু অর্জন ছিল সেগুলো কিন্তু অনেকটাই সেকেলে হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে। এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে যে উন্নয়ন প্রত্যাশা করা হয়েছিল সেটা থেকে কিন্তু খুলনা জেলা বঞ্চিত রয়েছে। এখানে অনেক গুণীজন জন্ম নিয়েছেন, খুলনার যারা দেশকে সেবা করেছেন, এখানকার মানুষ, এখানে কবি সাহিত্যিক থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ, তারাও কিন্তু এখানে এই অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য তারা কাজ করে গেছেন বলে তারা এখানকার বক্তারা মঞ্চে একটু আগে তারা কথা বলছিলেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা দিবস উপলক্ষে খুলনা শিববাড়ি মোড় থেকে সর্বশেষ খবর।
নির্মাণের 1 বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনার গোলবুনিয়া পার্ক। অপরিকল্পিত ও অনিয়মের কারণে এমন অবস্থা বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তবে 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পার্ক প্রাকৃতিক দুর্যোগের শিকার বলে দাবি কর্তৃপক্ষের। এমন অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে জেলা প্রশাসন। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। দেখে মনে হতে পারে বিধ্বস্ত কোনো নগরীর ধ্বংসস্তূপে খেলা করছে শিশুরা। তবে এ চিত্র মাত্র 1 বছর আগে নির্মিত বরগুনার গোলবুনিয়া পার্কের। পায়রার নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। তবে পার্কের এই দশার কারণে ভুগতে হয় তাদের। সুব্যবস্থা না থাকায় অনেকেরই বসতে হয় মাটিতে। আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম, তার পাশে একটা পার্ক ছিল, সেখানে একটু ঘুরবো যে একটু বসবো, তা কিছু করার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে আসলে সমস্যার সম্মুখীন হতে হয়। কোথাও বসার জায়গা নাই, ছিল কিছুদিন, তাও নষ্ট হয়ে গেছে। এখন ওই হাঁটাহাঁটির উপরেই থাকতে হয়। পরিবার নিয়ে আসার মতন একটি স্থান, কিন্তু এখানের পরিবেশ বা ভাঙাচোরার জন্য বাচ্চাদের খেলার জায়গা নাই, ফ্যামিলি নিয়ে বসার মতন জায়গা নাই। 2022-23 অর্থ বছরে 30 লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করে জেলা পরিষদ। কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। যেই পরিমাণ বাজেট সেই পরিমাণ কাজ, মানসম্মত কাজ হয় না। সবকিছু জেনে শুনে তারপর একটা অবকাঠামো করা উচিত, না হলে শুধু টাকা নষ্ট। এই কাজ শেষ করতে না করতে যদি সেগুলো ধুয়ে মুছে যায় কিংবা কোনো চিহ্নই না থাকে, তাহলে তো অবশ্যই এখানে বুঝতে হবে যে এখানে যারা ইমপ্লিমেন্ট করেছে, যারা মনিটরিংয়ে ছিলেন, তারা সঠিকভাবে এটা করেননি। তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় কাজটির তদারকি করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। তার দাবি, অনিয়ম নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোলবুনিয়া পার্ক। ব্লকগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে সরে যাচ্ছে। দ্যাট মিনস ওই জায়গা থেকে স্কাউরিং হয়ে মাটি এবং বালি সরে যাচ্ছে। তা ওই জায়গায় স্ট্রাকচার টিকে রাখা অনেক কঠিন। এটা অপচয় না? এটা এখন চেয়ারম্যান স্যারকে আমাদের বলা হয়েছে, কিন্তু তারা পলিটিক্যাল পারসন, তাদের ডিসিশনের মধ্যে আমাদের কাজ করা হয়। এমন অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি জেলার পর্যটন ঘিরে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। এখানে কী ধরনের অনিয়ম ঘটেছে দেখে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর এটা কিভাবে আরও টেকসইভাবে, মানে জনগণ যাতে সহজে সেখানে যেতে পারে এবং সেখানে পর্যটনের যে বিষয়গুলো, জনগণ যেগুলো উপভোগ করার জন্য সাধারণ মানুষ যায়, সে যে উপভোগ করতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি পত্র দিয়ে অবহিত করব এবং চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। ঠিকাদারি প্রতিষ্ঠানে যদি কোনো গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে বা বিধি মোতাবেক যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেই ধরনের ব্যবস্থা অবশ্যই আমরা নিই। জীবনানন্দের রূপসী বাংলা খ্যাত সমুদ্র সৈকত সৌন্দর্যের জেলা বরগুনায় 20টির বেশি দৃষ্টিনন্দন পর্যটন স্পট রয়েছে। এসব পর্যটন স্পটে যাতায়াত ব্যবস্থা সহজতর করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন হলে ঘুরে দাঁড়াবে জেলার পর্যটন অর্থনীতি। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। ধামরাইয়ে মাশরুম চাষ করে সাড়া ফেলেছেন ধামরাইয়ের কৃষি উদ্যোক্তা জহিরুল ইসলাম। অল্প পুঁজি ও কম পরিশ্রমে কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় এ ফসল চাষে ঝুঁকছেন বিভিন্ন গ্রামের চাষিরা। এতে বদলেছে আর্থসামাজিক অবস্থা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ধামরাইয়ের মাশরুম চাষি জহিরুল ইসলাম 8 বছর আগে প্রশিক্ষণ নিয়ে 200 টাকা পুঁজিতে 10 থেকে 12টি স্পন নিয়ে শুরু করেন মাশরুম চাষ। সময়ের সাথে এখন তার ফার্মে রয়েছে 20,000-এরও বেশি স্পন। এখন তিনি সফল উদ্যোক্তা। জহিরুল জানান, বর্তমানে 10% জায়গায় গড়ে তুলেছেন মাশরুমের ফার্ম। সেখানে 300টি বেড থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে 20 থেকে 25 কেজি মাশরুম, যা প্রতি কেজি বিক্রি হয় 250 থেকে 400 টাকায়। সব খরচ শেষে মাসে তার আয় হয় 75 থেকে 80,000 টাকা। বর্তমানে প্রায় 7-8 লাখ টাকার আছে মাশরুম প্যাকেট আছে, উপকরণ আছে। আমার প্রতি মাসে শীতকালে, বিশেষ করে শীতকালে প্রায় 80-90 হাজার টাকা ইনকাম থাকে। জহিরুলের সফলতা দেখে এই ফসল চাষে ঝুঁকেছেন বিভিন্ন গ্রামের অন্তত 30 জন উদ্যোক্তা। এতে বদলাচ্ছে এলাকার আর্থসামাজিক অবস্থা, অন্যদিকে কাজের সুযোগ মিলছে অনেকের। এই জায়গাতে প্রশিক্ষণ নিয়ে এখন বাসায় আমি চাষ করতেছি। আমার মান্থলি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম আছে। আমি নিজেও এটা করে দেখতে পারি, যেহেতু খুব সহজ কাজ, ইজি কাজ, আর এখান থেকে লাভ স্বাবলম্বীও হওয়া যায়। এখান থেকে ট্রেনিং করে আমি মাশরুম চাষ আরম্ভ করছি, তাতে আমার 20-25 হাজার টাকা ইনকাম আছে।
কৃষি বিভাগ জানায় বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। মাশরুম চাষ সম্প্রসারণ এবং পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের প্রকল্প রয়েছে। এই মাশরুম উদ্যোক্তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। আধুনিক উচ্চমূল্যের যে ফসলগুলো রয়েছে সেই ফসলের দিকে তরুণদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। সরকারি সহযোগিতা পেলে এই খাতের মাধ্যমে বেকার সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির, এখন, ধামরাই। জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা নদীর বাম তীরে চলছে অব্যাহত ভাঙন, যাতে বিলীন হয়েছে ফসলি জমি সহ শতাধিক স্থাপনা। জিও ব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না ভাঙনের তীব্রতা। এ নিয়ে আরও জানাতে দেওয়ানগঞ্জের যমুনা নদীর তীর থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, নদী ভাঙনে এখন পর্যন্ত কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভাঙন রোধে কি ধরনের পদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড? মুক্তি, জামালপুরের দেওয়ানগঞ্জের হঠাৎ করেই যমুনার বাম তীরে ভাঙন দেখা দিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড এই মুহূর্তে ভাঙন রোধে 10,000 দুটি প্রকল্পের মধ্যে 10,000 জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হচ্ছে। এতে করে কিন্তু এই এলাকার একেবারেই তুলনাহীনভাবে যে পরিমাণ যে ভাঙন শুরু হচ্ছে, অর্থাৎ 5 কিলোমিটার এলাকা জুড়ে যে নদী ভাঙন শুরু হচ্ছে, এতে করে এই জিও ব্যাগ ডাম্পিং দিয়ে কিন্তু এটি রোধ করা সম্ভব না। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড এমনকি স্থানীয় যে প্রশাসন তাদের তথ্য মতে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হচ্ছে। দেওয়ানগঞ্জের খোলাবাড়ি, মাগুরিহাট, এরেন্দাবাড়ি যে এলাকাগুলো আছে সেই এলাকায় বাম তীরে ভাঙন শুরু হচ্ছে। ইতিমধ্যে এই ভাঙন এর কবলে পড়েছে প্রায় শতাধিক বসত ভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে, অর্থাৎ এখনো অব্যাহত ভাঙন হচ্ছে। ইতিমধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে। ওই এলাকার যে স্থানীয় লোকজন রয়েছে, নদী ভাঙন কবলে যারা ক্ষতিগ্রস্ত, তাদের দাবি এখানে জিও ব্যাগ ডাম্পিং দিয়ে এই নদী ভাঙন রোধ করা কখনোই সম্ভব না, যদি এখানে স্থায়ী পাইলিং দেওয়া না হয়। আর এদিকে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী কর্মকর্তা নকিবুজ্জামান খান, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য তারা একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। সেখান থেকে পাশ হয়ে এলেই তারা স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করবে। আরেকটি বিষয়, কৃষকরা যে বিষয়টা জানিয়েছে যে গত 2 দশক ধরে এই দেওয়ানগঞ্জের খোলাবাড়ি, এরেন্দাবাড়ি যে গ্রাম রয়েছে, প্রায় অর্ধ শতাধিক গ্রাম এই নদীগর্ভে বিলীন হয়েছে, সেটি এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ সামনে বর্ষা মৌসুম শুরু হলে সেটা আরো ভাঙন শুরু হবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে নদী ভাঙনের সবশেষ তথ্য। মুক্তি। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার ও কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের ভিড়। ভ্যাপসা গরমে সমুদ্র স্নানে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ভ্রমণ পিপাসুরা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেতজ্ঞ এবং কুয়াকাটা থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। তবে শুরুতে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জানবো। মন্তোষ, দেখতে পাচ্ছি পর্যটকদের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। জানাবেন যে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে সেখানকার যে হোটেল মোটেল রয়েছে সেখানে কেমন বুকিং হয়েছে এবং পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন তারা কি বলছেন? ব্যবসা গরম সকাল থেকে পড়ছে আজকে এবং সাগরও কিছুটা উত্তাল রয়েছে, এবং এরপরও আমরা দেখছি যে সৈকত জুড়ে আসলে ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে এবং হোটেল মালিকরা যেটি বলছেন 60 থেকে 70% পর্যন্ত কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে। এবং এই যে পর্যটকের সমাগম, সর্বোচ্চ পর্যটকদের যে বিচরণ সৈকত ছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের সমাগম বেড়েছে। এই কারণে এখানে যে এসব হোটেল রেস্তোরাঁ রয়েছে সবখানে একটা চাঙা ভাব কিন্তু ছুটির দিনকে কেন্দ্র করে আসলে রয়েছে। গতকাল থেকেই এই পরিস্থিতিটি দেখা যাচ্ছে এবং মূলত ঈদের পর থেকে আসলে প্রতিদিনই পর্যটক সমাগম কক্সবাজারে থাকছে এবং ছুটির দিনগুলোতে এসে সেটি কয়েক গুণ আসলে পর্যটকের যে সমাগম সেটি বাড়ছে এবং আজকেও আসলে একই পরিস্থিতি। এখানে সৈকত ছাড়াও অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো সেখানেও পর্যটকদের যাতায়াত বেড়েছে। বিশেষ করে গতকাল থেকে মহেশখালী দ্বীপে যে সি ট্রাকটি চালু হয়েছে, এটির কারণে আজকে থেকে সাধারণ যাত্রী এবং পর্যটকরা সেই দ্বীপে প্রায় 250 জন করে যাত্রী প্রতিদিন 3 বার করে যাতায়াতের সুযোগ আজকে থেকে পাচ্ছেন। সেই সুযোগটিও কিন্তু অনেকে এবং এখানে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা সেখানে
যাতায়াত বেড়েছে এবং সেখানকার ব্যবসা বাণিজ্য টাকা রয়েছে। এবং হোটেল মালিকের যদি বলছেন যে এই যে দেশে স্বাভাবিক একটি পরিস্থিতি আসলে এই মুহূর্তে বিরাজ করছে, সেটির কারণে পর্যটকদের যাতায়াত যেমন বেড়েছে, এখানে পর্যটন খাতের সাথে কয়েক লাখ মানুষ আসলে রয়েছেন, তাদের মাঝে স্বস্তি আসলে রয়েছে। এবং এখানে সৈকত কেন্দ্রিক যেসব ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে এখানে ক্ষুদ্র যারা বকার রয়েছেন ধর্মমান বাইরে, এখানে চিকিৎসক যারা ছবি তোলেন কিংবা সাঁতার শেয়ার ব্যবসার সাথে যারা জড়িত, যারা পরিচালনা। কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জানছিলাম, মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবার আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের খবর জানতে চাই। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতেও ভিড় রয়েছে পর্যটকদের। জানাবেন যে সমুদ্র সৈকতটি ছাড়ের আশপাশের এলাকায় পর্যটকদের জন্য আর কোন কোন পর্যটন স্পট রয়েছে? মুক্তি পর্যটন কেন্দ্র কুয়াকাটা একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখার পাশাপাশি এখানকার বন বনানী রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে। তেমন বন বনানীর ভান্ডার হচ্ছে এখানকার কুয়াকাটা সৈকত থেকে পূর্ব দিকে প্রায় 18 কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি এবং কাউয়ারচরে যে বন বনানী রয়েছে, সেখানে সেই সৈকতেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে। এবং একই সঙ্গে সেখান থেকে 7 কিলোমিটার অদূরে এশিয়ার বৃহত্তম বৌদ্ধবিহার মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, সেখানেও পর্যটকরা বিচরণ করছেন এবং রাখাইনদের যে জাদুঘর রয়েছে সে জাদুঘরও পরিদর্শন করছেন এবং এখানকার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যে রাখাইনদের পূর্বপুরুষদের স্মৃতি গাথা, সেই সব স্মৃতিগুলো পর্যটকরা অবলোকন করছে এবং জ্ঞান অর্জন করছেন। সেখান থেকে কুয়াকাটা জিরো পয়েন্টে এখানে এসে তারা স্নান করছেন। আপনি দেখতেই পাচ্ছেন এই কুয়াকাটা সৈকতটি হচ্ছে এমন একটি নিরাপদ সৈকত। এই সৈকতে জোয়ার কিংবা ভাটা যখনই আসে পর্যটকরা তখনই কিন্তু গভীর সমুদ্র পর্যন্ত হেঁটে যেতে পারে, কেননা এখানকার সৈকতটা স্লোপ রয়েছে, গভীর নয়, অগভীর সৈকতে বিচরণ এবং এখানে চোরাবালির অস্তিত্ব নেই। সে কারণেই একদম বিশ্বের সবচেয়ে নিরাপদ একটি সৈকত হিসেবে পর্যটকদের কাছে বিবেচিত হচ্ছে এই সাগরকন্যা কুয়াকাটা সৈকত। এখান থেকে পশ্চিম দিকে এখানে আন্ধারমানিক নদের মোহনা এবং 3 নদের মোহনা এবং লেম্পুচর এবং ট্যাংরাগিরি বন, সে সকল বন বনানীতেও কিন্তু পর্যটকরা বিচরণ করছেন এবং সেখানে তারা ঘুরে ফিরে সারা দিন কাটাচ্ছেন এ সকল বন বনানীতে বিচরণ করে। এবং একইভাবে এখান থেকে সৈকত থেকে প্রায় 25 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে জেগে ওঠা যে চর বিজয় রয়েছে, সেই চর বিজয়েও কিন্তু সেখানে পর্যটকরা বিচরণ করছে এবং সেখানে লাল কাঁকড়ার বিচরণ, পাখেলির বিচরণ তারা উপভোগ করে তৃপ্ত মনে আবার ফিরে যাচ্ছেন গন্তব্যে। এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি। চট্টগ্রামের লালদিঘি মাঠে আজ বসছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসর। এই উপলক্ষে লালদিঘি মাঠের আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে গ্রামীণ পণ্যের মেলা। মেলায় বেচা বিক্রি নিয়ে আরও জানাতে লালদিঘি মাঠ থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। গ্রামীণ মেলায় কি কি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা জানাবেন এবং বেচা বিক্রি কেমন চলছে? মুক্তি, শত বছরের ঐতিহ্যবাহী এই খেলাকে কেন্দ্র করে মূলত এই পুরো লালদিঘি মাঠের আশেপাশে একেবারে কোতোয়ালি মোড় থেকে শুরু করে এদিকে সিনেমা প্যালেস, ওদিকে আন্দরকিল্লা মসজিদ পর্যন্ত পুরো এলাকা লোকে লোকারণ্য এবং গ্রামীণ পণ্যের যে বিশাল মেলা বসে, এটি চট্টগ্রামে আসলে আর কোথাও এভাবে হয় না। ফলে পুরো চট্টগ্রামের মানুষ এবং আশেপাশে উপজেলার মানুষগুলো সারা বছর অপেক্ষায় থাকেন যে এই মেলায় এসে তাদের গৃহস্থালী যে জিনিসগুলো, পুরো বছরের গৃহস্থালী সে জিনিসগুলো তারা কিনে নেবেন। ফলে আজকে এই মেলা কিন্তু 3 দিনের মেলা, গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামীকাল পর্যন্ত চলবে। এবং আমরা আজকে সকাল থেকে দেখছি যে হাজার হাজার মানুষ মেলায় এসে ভিড় করেছেন এবং এখানে যারা দোকানি রয়েছেন তারা মূলত
বলছিলেন যে গত 6 মাস ধরে তারা আসলে এই মেলাটির জন্য প্রস্তুতি নেন এবং যারা আসছেন কেউ 18 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর বা তারও বেশি সময় ধরে বংশ পরম্পরায় আসলে বাবার হাত ধরে অনেকে এই মেলায় আসছেন তাদের পণ্যগুলো নিয়ে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, যশোর থেকে শুরু করে 3 পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে তাদের ক্ষুদ্র উদ্যোক্তারা মূলত তাদের পণ্যগুলো নিয়ে এখানে হাজির হন। বিশেষ করে মাটির বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঝাড়ু দেখতে পাচ্ছি, কারণ শহরে খুব একটা ঝাড়ু পাওয়া যায় না। শুধুমাত্র এই মেলায় অনেকে আসেন ঝাড়ু কিনে নিয়ে যাওয়ার জন্য এবং বলা হয় যে অন্তত প্রায় 1 থেকে 2 কোটি টাকার মতো ঝাড়ু বিক্রি। আর সব পণ্য মিলে এখানে যারা আসছেন তারা বলছেন যে অন্তত 40 থেকে 50 কোটি টাকার পণ্য আসলে বিক্রি হয়। মাটির আমরা দেখতে পাচ্ছি কলস, ফুলের টব, বিভিন্ন ধরনের শো পিস, মাটির কলসি যেটি প্রায় এখন হারিয়ে যেতে বসেছে, ফুলের টব, কলসি, ব্যাংক এবং বিভিন্ন ধরনের শো পিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো বিক্রি হচ্ছে এবং এক একজন দোকানি তারা বলছিলেন যে অন্তত 25, 30, 40 লাখ টাকার পণ্য পর্যন্ত নিয়ে এক একজন দোকানি এখানে এসে ভিড় করেছেন। আমরা বেতের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, বাঁশের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, হোগলা পাতায় যে বিভিন্ন জিনিস তৈরি হয় সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, হাত পাখা থেকে শুরু করে বাঁশি, মাটির পণ্য, এই জিনিসগুলোই মুড়ি মুড়কি তো আছেই, সেগুলো কিনে নিচ্ছেন অনেকে আসার পথে। বেতের জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো দেশের নানা প্রান্ত থেকে আসলে এনে হাজির করেছেন এবং এক একজন বিক্রেতা তারা যে 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত মালামাল এনেছেন এবং প্রতি বছরই তারা আসলে এই জিনিসগুলো বিক্রি করার সুযোগ পাচ্ছেন। তবে এবার যেটি হয়েছে যে মেলাকে ঘিরে কিন্তু পুলিশ কিছুটা কঠোর হয়েছিল। তারা বলছিলেন যে সড়কে মেলা বসতে দিবেন না। তবে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবার মূলত সড়ক একরকম বন্ধই রয়েছে এবং চারপাশে সড়ক জুড়ে আসলে তারা অবস্থান নিয়েছেন। মুক্তি। ময়মনসিংহে চলছে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্ত হচ্ছে সেখানে। অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন, এটা বিচিত্র নয়, শুধু বক্তৃতায় নয়, হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে। তার জন্য তৈরি হন। যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন, এত জীবন গেল কেন? এখানে শহীদের পিতারা, পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে? এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে। যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে? এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে, আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে, তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। অতীতের দুরাচার, স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটারাদের থেকে শিক্ষা নিন। আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন, তিনি 28 লক্ষ কোটি টাকা বলতে গিয়ে 28 লক্ষ টাকা বলেছেন। তার অন্তরে 28 লক্ষ কোটিই ছিল। এই টাকা বাংলাদেশের বাজেটের, বার্ষিক বাজেটের 4 থেকে 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে বলেন? এখনো কি বয়ের সংস্কৃতি আছে? গলা জেড়ে বলেন আওয়ামী লীগ করেছে, তাদের দূষররা করেছে। এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল তারাও করেছে। ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় সমাবেশের অনুমতি না পাওয়ায় চট্টগ্রামের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বৃহস্পতিবার রাত 11টার দিকে নগরীর মুরাদপুরে প্রধান সড়ক অবরোধ করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি 16 শহর স্টেশন হয়ে পুনরায় মুরাদপুরে গিয়ে শেষ হয়। এ সময় সমাবেশের অনুমতি না দেয়ায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। বলেন, সরকার বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।
চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড। নগরীর ফয়েজ লেকে এই অলিম্পিয়াডে অংশ নেয় 1800 MBBS ও BDS শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন 80 জন। মেডিকেল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন জেলার 120টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় 1800 MBBS ও BDS শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, বিশ্বজুড়ে মেধার বিকাশ ও সৃজনশীলতা চর্চায় এই প্রতিযোগিতা জনপ্রিয় ও স্বীকৃত মাধ্যম। এতে মেডিকেল শিক্ষার্থীদের সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যার সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলী বাড়বে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।